শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। আশা করছি আমি অডিবল এবং ভিজিবল। প্লিজ কমেন্ট। আমি হ্যান্ডসেটের দিকে তাকিয়ে আপনাদের কমেন্টগুলো দেখতে অভ্যস্ত, কিন্তু আমার হ্যান্ডসেটটা থেকে এই জানি না কেন আমার লাইভ ফেসবুকগুলো প্রথমে আসছে না, ন্যাচারালি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। মেইন আমাকে ডেস্কটপে আপনাদের কমেন্টসগুলো দেখতে হবে। প্লিজ কমেন্ট অন দিস। এম আই অডিবল অ্যান্ড ভিজিবল? Am I audible and visible? যাক, আমি শুরু করছি। এটা হয়তো ডিলেড হয়ে এটা সব জায়গায় ট্রান্সমিটেড হবে। হ্যাঁ, আমি শুরু করছি। Hope I am audible and visible. গতকাল রাত্রে কথা বলার সময় আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে বা সিচুয়েশনসের উপরে কথা বলার সুযোগ পাইনি। আজ কিছু কথা বলবো। বিশেষ করে একটা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলে, ইয়েস আকাশদীপ, ইয়েস স্যার, বোথ অডিবল, ইয়েস, থ্যাংক ইউ। বিশেষ করে একটা প্রশ্ন যেখানে ভারতবর্ষের বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন স্টেট একটা নেগেটিভ পলিটিক্স থেকে আস্তে আস্তে একটা পজিটিভ পলিটিক্স থেকে এগোচ্ছে। ইভিন অ্যান্টি ন্যাশনালদের হাত থেকে বা নন ন্যাশনালের হাত থেকে জাতীয়তাবাদীদের হাতে সেই রিজিয়নটা ক্ষমতা আসছে এবং সেই এরিয়াগুলো প্রোগ্রেসের দিকে এগোচ্ছে। পশ্চিমবাংলায় এটা ঘটছে না কেন? এটা একটা খুব বড় প্রশ্ন। কারণ এটা আপনারা অনেকে মানেন, অনেকে মানেন না। আমি মনে করি সিপিএমের 34 ইয়ার্স এবং এই টিএমসিপির যে হয়ে গেল প্রায় 13 বছর, এত নেগেটিভ পলিটিক্স, এত ডিস্ট্রাকটিভ পলিটিক্স বেঙ্গল, ইন্ডিয়ার কোনো রাজ্যে কখনো হয়নি। বেঙ্গলে তো হয়নি। অ্যাটলিস্ট ইভেন আফটার পার্টিশন বেঙ্গলের যে ইন্ডাস্ট্রিয়াল এডুকেশনাল যে পজিশনটা ছিল সেটা তবুও কিছু ধরে রেখেছিল, অনেক প্রবলেম থাকা সত্ত্বেও। তো ডিস্ট্রাকশন শুরু হয়ে গেল 67-68 থেকে কিছুটা, তারপরে সেটা একদম বামেদের সময় একটা রূপ নিল, আর এখন তো ভয়ঙ্কর রূপ দিয়েছে। আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে আজ আলোচনা করব না। শুধু প্রশ্ন আপনাদের, কেন রিকভারিটা স্টার্ট করেনি? বরং এই উত্তরটা আমি দেব সবার শেষে। শুধু বলে রাখি, মনে রাখবেন, বিদেশি শক্তির, দ্য আগলি ফোর্সেস, ইম্পেরিয়ালিস্ট ফোর্সেসের নজরটা কিন্তু সব থেকে বেশি এই ভারতীয় উপমহাদেশের সব থেকে বেশি কিন্তু এই বাংলায়, ইন দিস বেঙ্গল। এবং এই বাংলার ইন্টেলেকচুয়াল মাইন্ডে যে পয়জনিং হয়েছে বাই দ্য ফরেন ফোর্সেস, এরকম পয়জনিং ভারতবর্ষের অন্য কোথাও হয়নি, অন্য কোথাও হয়নি। অনেকগুলো কারণ আছে। কারণটা হচ্ছে, মনে রাখবেন, অনেকগুলো কারণ আছে। কারণ একদম মনে রাখবেন, এই যে ভারতবর্ষকে গত 150 বছর ধরে কিছু মানুষ আবার জাগাতে চাইছে। তাদের মধ্যেও কিছু মহাপণ্ডিত আছেন, অনেক গ্রেট মেন আছেন। আবার যারা এটা শত্রুতা করছে
তাদের মধ্যেও অনেক মাইটি মানুষ আছেন, অনেক পণ্ডিত লোক আছেন। তারা মূর্খ নন, শত্রুরাও খুব মূর্খ নন। সেই শত্রুরা যারা পণ্ডিত, তারা জানে যে একদম ভারতবর্ষের জ্ঞান গরিমা থেকেই ওয়েস্ট এশিয়ার জ্ঞান গরিমার উৎপত্তি, সেখান থেকে ইউরোপ জ্ঞান গরিমা পেয়েছে। আমি গতকাল আলোচনা করেছি, ওই জন্য হিন্দু শব্দটাকে খুব ভয় পায় ওয়েস্ট এশিয়া এবং ইউরোপের লোকেরা। কারণ এইটা যদি কখনো এস্টাবলিশড হয়ে যায় যে তাদের সমস্ত জ্ঞান গরিমার উৎস ভারতবর্ষ, দ্য হিন্দু সিভিলাইজেশন, তাদের ইজ্জতে লাগবে। দে আর ভেরি অ্যাফ্রেড অফ দিস ওয়ার্ড, 5 letter ওয়ার্ড দ্য হিন্দু। আমি কালকে ডিসকাস করেছি এটা। কারণ মানুষ যখন কারো কাছ থেকে কিছু পায়, একটা সময় সেটাকে সে অস্বীকার করতে চায়, সে প্রমাণ করতে চায় সে নিজে সেটা অর্জন করেছে। কারো কাছ থেকে পেয়েছে, এটা অস্বীকার করা একটা মানুষের একটা স্বাভাবিক কুপ্রবৃত্তি। আমি আর আসি সভ্যতার একটা জায়গাতে। লাস্ট প্রায় 40,000 years ব্যাক, যখন এই পৃথিবীতে আইস এজ, সেই আইস এজের পরে যখন আবার পৃথিবী ওয়ার্ম হতে শুরু করলো, প্রথম যে সব থেকে ভালো সভ্যতারা জন্মেছিল সেটা হচ্ছে ভারতবর্ষের এই অংশে, যেটা এই বঙ্গদেশ, যেটা একসময় নাম ছিল গঙ্গা হ্রদি, এই বাংলা। এইখান থেকেই সভ্য মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেল, একদম ওয়েস্ট এশিয়া, নর্থ আফ্রিকা, ইউরোপ, সর্বত্র ছড়িয়ে গেল, দক্ষিণ পূর্বে সর্বত্র ছড়িয়ে গেল। দেখবেন এই সমস্ত সভ্যতায় আমাদের যে আইকনসগুলো, স্বস্তিকা, মা দুর্গা, মা কালী, সরস্বতী, এই সমস্ত এই 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 মূর্তিগুলো আছে, বিভিন্ন ফর্মে আছে, মাতৃ উপাসনার বিভিন্ন মূর্তিতে আছে। আমি এগুলো একসময় আলোচনা করেছি, এগুলো নিয়ে অনেক ভালো ভালো বই আছে, এবং এটা ইউরোপের লোকেরা জানে। আরেকটা জিনিস জানে যে প্রায় ফার্স্ট সেঞ্চুরি থেকে আরম্ভ করে আপ টু 10th সেঞ্চুরি পর্যন্ত বিশ্ব বাণিজ্যের মূল কেন্দ্র ছিল দিস বে অফ বেঙ্গল এরিয়া। বাংলার গুরুত্বটা কোথায়, বাংলার গুরুত্বটা কোথায় পৃথিবী জানে, শুধু আমরা ভুলে গেছি। বিশ্ব বাণিজ্যের সব থেকে গুরুত্ব জানে দিস বে অফ বেঙ্গল এরিয়া। একটা জায়গায় মহাকাল বলছেন, তোমরা কি জানো, তোমরা জানো এই বাংলা। কিছু লোক তো আবার মনে করে যে নাকি ওয়েস্ট বেঙ্গলটা নাকি বাংলা, আবার ওরা মনে করে ওপার বাংলার লোক তাদেরটাই বাংলা। সব ভুল কথা। বাংলা হচ্ছে সেই অংশ, ওনার কাছে, মহাকালের কাছে বাংলা হচ্ছে সেই অংশ যার ওয়েস্টার্ন বাউন্ডারি গঙ্গা। গঙ্গা নেমে আসছে কোনখান থেকে? মানস সরোবর থেকে নেমে আসছে এই ধারা, আর ওদিকে ব্রহ্মপুত্র নেমে আসছে একদম সেই মানস সরোবর থেকে তিব্বত হয়ে হরাইজন্টালি একদম অরুণাচল, তারপর আসাম হয়ে নামছে। এই যে দুটো নদীর এই যে ধারার, তার যে বেসমেন্ট এরিয়া প্লাস ইনসাইড হিমালয় থেকে আপ টু বঙ্গোপসাগর, এই সবটাই হচ্ছে মহাকালের কাছে বঙ্গভূমি, সভ্যতার আদি ক্ষেত্র। এবার ন্যাচারালি মনে রাখবেন আবার ঐতিহাসিক ঘটনা, আরেকটা ঐতিহাসিক দিন মনে রাখবেন, ইউরোপ যখন চেষ্টা করছে ভারতবর্ষকে খুঁজে পেতে সমুদ্রপথে, কারণ স্থলপথে তারা আসতে চাইছে না, আসতে পারছে না সাহস করে, কারণ স্থলপথে এলে ওয়েস্ট এশিয়ার মরুদস্যুরা তাদের কেটে ফেলবে, ফলে এখান থেকে মাল গুডস নিয়ে যেতে পারবে না ব্যাক টু ইউরোপ। ওরা সমুদ্রপথ আবিষ্কার করছে, কিছু আসছে একদম ইউরোপ থেকে আটলান্টিক ওদিকে আরব সাগর হয়ে ফেরার চেষ্টা করছে, কিছু লোক প্রশান্ত মহাসাগরে জাপানের পাশ দিয়ে
দুটো রুটে আসার চেষ্টা করছে, অনেকে সাফল্য পেয়েছে। তারও আগে ভারতবর্ষের নাবিকরা একদম তাদের নৌবাহিনী নিয়ে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া, আপ টু ওদিকে পশ্চিম মেডিটেরিয়ান রিজিয়ন, আরব সাগর থেকে একদম গোটা ইউরোপে ট্রেড করে বেরিয়েছে, তাই তো। এবার দেখুন, ব্রিটিশ আগে অনেক ফরেন ফোর্স ঢোকার চেষ্টা করেছে, অল ফেল্ড। ওয়েস্ট কোস্টে এসেছে তারা, একটা জায়গায় কনফাইন করে অল্প অল্প জায়গা দখল করতে পেরেছে, কিন্তু দে কুড নট পেনিট্রেট ইনটু দ্য মেনল্যান্ড। ছোট ছোট টাউন লোকালাইজড হয়ে গেছে। দ্য রেজিস্ট্যান্স অফ দি কমন পিপল দেয়ার রেজিস্টার্ড দেম টু এন্টার ইনটু দ্য মেনল্যান্ড। দেন সাউথে গেছে, সাউথ থেকেও ঢুকতে পারেনি ওরা, লোকালাইজড হয়ে গেছে। বাট দেন লাস্ট দে কেম টু দ্য গ্যাঞ্জেটিক বেল্ট, দ্য মোহনা, বাংলার গঙ্গার মোহনাতে এলো, এই মোহনাতে তার প্রবেশ করলো। অদ্ভুত, এই বাঙালি বাংলার তাদেরকে রিসিভ করলো। বাংলার কোয়ালিটির দুটো গুণ আছে, একটা হচ্ছে তার ভেরি রিসেপটিভ, কারণ কোমল হৃদয়ের রিসেপটিভ, তারা রিসিভ করেছে। অ্যাট দি সেম টাইম ভীষণ ইন্টেলিজেন্ট। পৃথিবীর যে কটা জাতি প্রাইমারিলি খুব ইন্টেলিজেন্ট, আইকিউ ভেরি হাই, একটা যেমন জিউজরা বলেছি আমি, আর একটা বাঙালি, জাপানিজ, এরা হচ্ছে আইকিউ ভেরি হাই, ভীষণ রিসেপটিভ, ভেরি ইন্টেলিজেন্ট, অ্যাট দি সেম টাইম ভেরি ইজি টু বি সাবজেক্টেড টু দ্য চেঞ্জেস। নতুন জিনিসকে এরা গ্রহণ করে, অনেক সময় উইথাউট স্ক্রুটিনি। এই বঙ্গদেশ উইথাউট স্ক্রুটিনি একসময় বুদ্ধিজমকে গ্রহণ করেছিল, দেন দ্যাট ওয়াজ রিজেক্টেড। দেন তারা ইসলামকে গ্রহণ করেছিল। এই ইসলাম বঙ্গদেশের কালচারের সব থেকে ভয়ঙ্কর ক্ষতি করেছে, কালচারাল ক্ষতি করেছে। এরা কিন্তু প্রথম দিকে আরব দস্যুরা বা মঙ্গোলিয়ান দস্যুরা প্রথমের দিকে সম্পদ চুরি করে নিয়ে গেছে, পরে কিন্তু সম্পদ চুরি করে নিয়ে যায়নি। ওরা কালচারালি এরোড করেছে, আমাদের চিন্তাভাবনাকে এরোড করেছে। তারপরে এলো ব্রিটিশ, খ্রিশ্চানিটি। এরা মনে রাখবেন ভারতবর্ষকে ইকোনমিক্যালি শেষ করেছে, ভিখিরির দেশে পরিণত করেছে, এবং দি দি ল্যান্ড ভারত বিকেম দ্য ল্যান্ড অফ ফেমিনস। প্রতি দশকে বড় বড় দুর্ভিক্ষ তৈরি করলো। 1000 বছরের মুসলিম শাসনে ভারতবর্ষে দুর্ভিক্ষ ওয়াজ এ রেয়ারিটি। আমি এগুলো আলোচনা করেছি। এবার আসছি আমি, এবার ব্রিটিশ মনে রাখবেন ইন্টেলেকচুয়াল, বাংলার ইন্টেলেকচুয়াল সব থেকে বেশি পলিউট করেছে। প্রথম পলিউট ব্রিটিশ করলো, তারপরে গান্ধীজি করেছেন, পলিউট করেছেন, বেঙ্গল মাইন্ডকে পলিউট করেছেন। তো সাংখ্য তন্ত্র, দুর্গার দেশে গান্ধী কি করে প্রবেশ করলো, এটা বিস্ময়ের, এটা বিস্ময়ের, এটা বিস্ময়ের। গান্ধী হ্যাজ পলিউটেড দ্য মাইন্ড, আমাদের ইন্টেলেকচুয়াল মাইন্ড, আমাদের দর্শন, বাংলার দর্শনকে ধ্বংস করেছে, পয়জন করেছে। তারা ইসলাম করেছে, গান্ধী করেছে, ব্রিটিশ করেছে। মনে রাখবেন এই পয়জনাস ইফেক্টস বাংলাকে না, একদম এরা সবাই জানতো যে বাংলাকে না খতম করতে পারলে তাহলে ভারতবর্ষকে রুল করা যাবে না। এটা সবার, কি ব্রিটিশ, কি গান্ধী, পরে কমিউনিস্টরা বেসিক্যালি ফরেন এজেন্টস, গান্ধীও ফরেন এজেন্টস, নেহরু গান্ধী অল ফরেন এজেন্টস। বাংলাকে খতম করা, ইন্টেলেকচুয়ালি খতম করা, এই চেষ্টা সবাই করে গেছে। আজও ভারতবর্ষ বাংলায় যে পলিটিক্যাল পার্টিগুলোর অফিসিয়ালি তারা বেসিক্যালি ফরেন মাস্টার্স এজেন্টস, শিকু মাকু কঙ্গু অল দ্য এজেন্টস অফ ফরেন মাস্টার্স, যারা একসময় ভারতবর্ষকে রুল করেছে বা পরবর্তীকালে এখান থেকে চলে যেতে বাধ্য হলেও এদের থ্রু দিয়ে ভারতবর্ষকে রুল করছে, ডোমিনেটিং। এবং মনে রাখবেন আরেকটা জিনিস বলি আমি, মনে রাখবেন একটা জিনিস, ভারতবর্ষের রিসেন্ট 200 বছরের দুর্ভাগ্যের সব থেকে বড় কারণ হচ্ছে পলিটিক্যাল ইসলাম। পলিটিক্যাল ইসলাম, ইসলাম so long was a religion was not of that danger, but the moment
দ্য পলিটিক্যাল ইসলাম ইজ ইউজড, দ্যাট ইজ এ ডেঞ্জার ফর ভারতবর্ষ ইন্টিগ্রিটি। এই পলিটিক্যাল ইসলামকে ব্রিটিশ খুব ইন্টেলিজেন্টলি ব্যবহার করেছে। মনে রাখবেন, এই সেই বাংলা এবং ভারতের দুর্ভাগ্যের একটা বড় কারণ, সব থেকে বড় কারণ মুসলিম লীগ। এই মুসলিম লীগের জন্ম কিন্তু ভারতবর্ষের অন্য কোথাও হয়নি, হয়েছিল এই বাংলার ঢাকার শাহবাগ পার্কে 1905 সালে ব্রিটিশের অর্থ সাহায্যে এবং ঢাকার নবাবের টাকায়, দুজনের। সুতরাং বাঙালি আমরা আমরা পাপের অংশীদার, ক্রাইমসের অংশীদার, এবং সেই যে পাপের যে বীজ বপিত হয়েছিল তাতে অনেক বড় করে সার দিলেন যিনি, তার নাম মোহনদাস গান্ধী। সেটাও এই কলকাতা শহরে 1920 সালে ক্যালকাটা কংগ্রেসে সেপ্টেম্বর মাসে খিলাফত আন্দোলনের রেজলিউশন পাশ করে নিয়ে গেলেন কংগ্রেস প্ল্যাটফর্মে, রিগিং করে। আমি আলোচনা করেছি বাংলার এই জায়গাতে কিন্তু অনেক পাপ হয়েছে, অনেক ক্রাইমস হয়েছে, সেগুলো আমরা সেদিন রেজিস্টার করতে পারিনি। তার কারণ ব্রিটিশের ব্যাকিং ছিল এই ক্রাইমসগুলোকে, এই সিডলিং করা, এই প্ল্যান্টেশন, এই জলসিঞ্চনে মাস্টারদের হাত ছিল। তারও পরে এই যে কমিউনিস্ট পার্টির উত্থান, এও ফরেন মাস্টার্সদের কাজ। সিপিএমের জন্ম, সিপিআইয়ের জন্ম তো বলেছি আমি, দেয়ার ওয়াজ ইনিশিয়ালি the Russian USSR hand. Then the Communist Party of India was purchased by the British just before the Second Great War. It was a British agent. CPM was product in early 60s by few brains from the Pakistan embassy, American agents, all these, and few members of the CPI. এই তো এদের 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 চক্রে সিপিএম তৈরি হয়েছিল। এবং সিপিএম ন্যাচারালি ন্যাশনালিস্ট, অ্যান্টি ন্যাশনালিস্ট, অ্যান্টি হিন্দু। এবং বলে রাখবেন এই সবার, একটা জিনিস বলে রাখি, এই গতকাল দিল্লিতে যে ইলেকশনটা হলো, রেজাল্টটা বেরোলো, এই রেজাল্টের অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আপের আগলি অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা বড় হিন্দু ভোটের কনসলিডেশন। তার কারণ লাস্ট 10-20 ইয়ার্সে এই শিকুমাকু কঙ্গো পার্টিগুলোর অ্যান্টি ন্যাশনাল অ্যাটিচিউডস, বিশেষ করে অ্যান্টি হিন্দু অ্যাটিচিউডস, রেটোরিক্স আর ওয়েল এক্সপোজড। গান্ধী নেহরু ছিল বেসিক্যালি মুসলিম, বেসিক্যালি এজেন্টস অফ প্যান ইসলাম। তাদের সেই চরিত্রটা ভারতের মানুষ বুঝতে পারেনি। কংগ্রেসের এই চরিত্র যেদিন কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং বললেন যে ভারতবর্ষের ওয়েলথের উপরে মুসলমানদের অধিকার সর্বাগ্রে, আর যখন এই শিকুমাকু কঙ্গুদের একটা পার্টি ডিএমকে নেতা বলল যে হিন্দুত্ব হচ্ছে একদম ম্যালেরিয়া টাইফয়েডের মতো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাস, এদের অ্যাটিচিউডসগুলো ক্লিয়ার হয়ে গেল। এবং সমস্ত শিকুমাকু কঙ্গু, অল মার্কসিস্ট পার্টিগুলো, অল বেসিক্যালি অ্যান্টি ন্যাশনাল এবং অ্যান্টি হিন্দু। এই জায়গাটা, এই জিনিসটা দিল্লির মানুষ অনেকটাই বুঝতে পেরেছে। এটা একটা, এবার যে রেজাল্টটা হলো, এই রেজাল্ট এবার ক্যাসকেড ইফেক্ট শুরু হবে। ক্যাসকেড ইফেক্টটা কোথায়? যেমন অলরেডি দ্য ক্যাসকেড ইফেক্ট শুরু হয়ে গেছে পাঞ্জাবে। দেয়ার উইল বি চেঞ্জেস। এবং এখন পর্যন্ত কেন্দ্র মণিপুরে হাত দিতে পারেনি, মণিপুরে সময় দিতে, এবার মণিপুরে সে চিন্তা করবে। এবং মণিপুরের প্রবলেমটা বলি, মণিপুরের প্রবলেমের সঙ্গে বেঙ্গলের প্রবলেম কতগুলো কমন ফ্যাক্টরস আছে। মণিপুরের প্রবলেমের মূল কারণটা হচ্ছে কুকি ইনফিল্ট্রেশন। কুকিজ আর মেনলি ইন দ্য বার্মা এরিয়া, পার্টিকুলারলি বার্মা এরিয়া। কোন এরিয়া? বার্মা এবং যে ট্রায়াঙ্গেলটা আছে চায়না, বার্মা, ইন্ডিয়ার মধ্যে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা অনেকটাই মুক্তাঞ্চল। এটা
politically part of Burma, but not beyond the control of the Rangoon government, Yangon government. মুক্তাঞ্চল কতগুলো পকেটস আছে, এবং এই রিবেল এবং এদের সঙ্গে ওদের গভর্নমেন্টের মারামারি ন্যাচারালি ওইখান থেকে এই জন্যে এইখানকার লোকেরা কিছু মণিপুরে প্রবেশ করছে শেল্টার। আরেকটা বড় কারণ, এই কুকিরা হচ্ছে সব খ্রিশ্চিয়ানস, কনভার্টেড খ্রিশ্চিয়ানস এখানে আছে, এবং একদম বাইবলিক্যাল এভেঞ্জেলিস্ট, ক্যাথলিক এভেঞ্জেলিস্ট, যেখানে ফান্ডিং ছিল এই টেরিজার মতো লোকেদের। টেরিজা আপনারা বলেন না, টেরিজা, আমি তো মাদার টেরিজা বলি না, টেরিজা, ম্যাডাম টেরিজা, টেরিজার মতো লোকেদের হাত দিয়ে কোটি কোটি টাকা গিয়েছে এখানে টু কনভার্ট দ্য ট্রাইবেলস ইন্টু খ্রিশ্চিয়ানস। এবং দি মোমেন্ট দে আর খ্রিশ্চিয়ানস, দে আর অ্যান্টি হিন্দু অ্যান্ড অ্যান্টি ভারত। এদেরকে সব ইনফিল্ট্রেট করানো হয়েছে ভারতবর্ষে, মণিপুর অঞ্চলে। তাহলে একটা আছে এখানে, একটা আছে ব্যাকিং, একটা হচ্ছে আনরেস্ট ইন বার্মা, একটা বড় কারণ। আর একটা হচ্ছে যে একদম ভ্যাটিকান সাপোর্ট, মানি সাপোর্ট এবং কনভার্সন টু খ্রিশ্চিয়ানিটি। আর ওখানে আছে পাকিস্তান, চীনের মতো অ্যান্টি ভারত দেশগুলোর ইন্ধন, কারণ ওখান থেকে এই কুকিদের মণিপুরে ঢোকাতে পারলে, ইফ মণিপুর ইজ আনসেটেলড, দিল্লি উইল বি আনইজি, দিল্লি ট্রাবল হবে, ট্রাবল ক্রিয়েট করো। এবং এখানে এই ইনফিল্ট্রেশন ইন ল্যাক্স অরিজিনাল বাসিন্দারা ওখানে বিং থ্রেটেন্ড। যেমন কাশ্মীর ছিল অরিজিনালি পণ্ডিতরা এখন বিকেম মাইনরিটি, দেন ওয়াস্ট আউট, কিল্ড, রেপড, একদম শেষ হয়ে গেল, ওখান থেকে ডিসঅ্যাপিয়ার করে গেল। ঠিক মণিপুরে আজকে ওখানকার মেইতিরা, অরিজিনাল মেইতিরা, তাদের দে আর ইন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এখানে অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। ঠিক বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম হচ্ছে ওপার বাংলা থেকে হিন্দুরা তাদের জীবন জীবিকার এবং তাদের ধর্মের রক্ষার জন্য ভয়ে ভয়ে লাস্ট 80 ইয়ার্সে দে হ্যাভ কাম টু দিস কান্ট্রি ইন ক্রোডস। আর একটা প্যারালালি হয়েছে ওপার বাংলা থেকে 71-এর পরে, আন্ডার দি মেকানিজম, ফরেন মাস্টার্স মেকানিজম, একদম চীন, পাকিস্তান, ডিপ স্টেট, আমেরিকা, ইউকে ডিপ স্টেট, এদের ইন্ধনে অন্তত 4 কোটি ভারতবর্ষে ইনফিল্ট্রেট করেছে থ্রু আসাম, ত্রিপুরা, বেঙ্গল বর্ডার। এবং এখানে সেই ইল্লিগেল ইনফিল্ট্রেশনের লোকেরা মেজরিটি মুসলিম, এদের মধ্যে লক্ষ লক্ষ টেরোরিস্ট আছে যাদের জীবনের মূল উদ্দেশ্য ভারতবর্ষকে ধ্বংস করো, হিন্দুত্বকে ধ্বংস করো, ভেতর থেকে ভারতবর্ষকে ধ্বংস করো। এবং এরা ভারতবর্ষে এসে হিন্দু নাম নিয়েছে অনেকে, এবং এই শিকুমাকু কঙ্গু পার্টিদের সমর্থনে তারা প্রথমে পেয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, তারপর রেশন কার্ড, দেন ভোটার কার্ড, এখন সমস্ত আইডি, ইভিন প্যান কার্ড থেকে আরম্ভ করে পাসপোর্ট, আধার কার্ড, দে হ্যাভ গট এভরিথিং। দিস ইজ দ্য সিচুয়েশন। সুতরাং ওয়েস্ট বেঙ্গলকে প্রবলেম সলভ করার সঙ্গে ওপার বাংলার, ইস্ট পাকিস্তানের, এই মুহূর্তে ওটা তো বাংলাদেশ নয়, এটা ইস্ট পাকিস্তানকে সেটেল না করে ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম সলভ করা যাবে না। এই অর্থে ওয়েস্ট বেঙ্গল ইজ এ ইউনিক প্রবলেমটা কোথায়? অলোকেশ, দিস ইজ হিজ্জত জিহাদ। দিস ইজ অলোকেশ, আই হোপ ইউ আর ওয়েল। I tried to talk to you. এবার দেখো কি, এবার মনে রেখো, এবার তাহলে ওয়েস্ট বেঙ্গলের কি প্রবলেম? ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম নাম্বার 1 অ্যাট দি অরিজিন অফ ওয়েস্ট বেঙ্গলের উচিত ছিল 45% অফ দি ল্যান্ড অফ ইউনাইটেড বেঙ্গল পাওয়া, কিন্তু সে পায়নি। কারণ ইট ইজ এ ডিভিশন অন রিলিজন বেসিস, পার্টিশন অফ ইন্ডিয়া ওয়াজ অন রিলিজিয়াস বেসিস। তাহলে আমাদের পাওয়ার কথা ছিল 45% ল্যান্ড, আমরা পাইনি। উই গট অনলি 33% ল্যান্ড। ইন দ্যাট প্লেন উই হ্যাভ লস্ট এ হিউজ ল্যান্ড।
Number one. Number two, then huge migration in form of refugee and in form of infiltration. তাহলে এখানে লোক সংখ্যা বাড়ছে, ওখানে লোক সংখ্যা কমে গেছে। এবার এখানে একটা চাপ, এবার রেগুলার আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট, ইনফিল্ট্রেশন, টেরোরিস্ট। ভারতবর্ষ, পশ্চিমবাংলা হচ্ছে ওপার বাংলার টেরোরিস্টদের থাকার একটা খুব সেফ হেভেন। এখানে খুন খারাপি করে ওখানে চলে যাচ্ছে, ওখানে খুন খারাপি এখানে আসছে, এবং সেগুলোকে এই 34 ইয়ার্সের সিপিএম রাজত্ব আর 13 বছরের টিএমসি রাজত্ব খুব ভালো করে হেল্প করেছে, কারণ টু কনভার্ট দেম ইন্টু দেয়ার ওন ভোট ব্যাংক। ভোট ব্যাংক। সুতরাং এই প্রবলেম, ওপার বাংলার প্রবলেম সলিউশন না করে এপার বাংলার প্রবলেম যাবে না। আর থার্ড সব থেকে বড় কারণ হচ্ছে এপার বাংলার ইন্টেলেকচুয়াল মাইন্ডের পলিউশন যে পরিমাণে হয়েছে, ভারতবর্ষের কোথাও এই পরিমাণে পলিউশন হয়নি। ভারতবর্ষের সমস্ত রাজ্যের যারা এডুকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, তারা একটা যাত্রা বিমান আছে, একটা কালচারাল হেরিটেজ নিয়ে একটা গর্ব অনুভব করে। আর পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা ভারতবর্ষের কালচারাল হেরিটেজ নিয়ে ঘৃণা অনুভব করে, মেনশন করতে চায় না। দিস ইজ, আমি একটা সব থেকে বড় উদাহরণ দিই, সাইবারনেটিক্স, দ্য ওয়ার্ল্ড ইজ কমিউনিকেশন, রেডিও ওয়েভসের আবিষ্কর্তাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড স্বীকার করে, এটি জগদীশ চন্দ্র বোস। কিন্তু পশ্চিমবাংলার স্কুল কলেজের টেক্সট বুকে লাস্ট 70 ইয়ার্স লিখে রেখে আসছে মার্কনি। মার্কনি, এই মার্কনির নিজের নাতি যখন এলো বোস ইনস্টিটিউট 20 বছর আগে, সেখানে বলে গেল, নট মাই গ্র্যান্ডফাদার বাট ইউর জগদীশ বোস ইজ দ্য ডিসকভারার অব রেডিও ওয়েভস। তারপরেও বাঙালি লজ্জা পায়নি। এখন অল্প অল্প করে কিছু লোক বইয়ে আবার লিখছে রেডিও ওয়েভসের আবিষ্কর্তাকে এই মার্কনি, তারপর জগদীশ বোস লিখছে। এত এরা ইন্টেলেকচুয়ালি স্লেভস এই বাঙালি। এবং এই বাঙালি, আমি কতখানি স্লেভ মেন্টালিটি। 34 ইয়ার্স যখন সিপিএম রাজত্ব করছে, আমি যখন চিৎকার করছি দিস মাস্ট গো, তখনও পর্যন্ত 90% ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল চিৎকার করে বলে যাচ্ছে এরা আরো 34 ইয়ার্স রাজত্ব করবে। কোনো প্রতিবাদ নেই। এখনো 13 ইয়ার্স দে আর রুলিং। নরক বানিয়েছে বেঙ্গলকে। ইন্টেলেকচুয়াল মাইন্ডের প্রতিবাদটা কোথায় বেঙ্গলে? নেই। স্লেভস, স্লেভস মেন্টালিটি। এই বাংলাকে ভালো করা, বাইরের লোক এসে ভালো করে দেবে এটা হয় না পৃথিবীতে। ভালো করার প্রসেসটা স্টার্ট করতে ফ্রম ইনসাইড। ইনসাইড থেকে ভালো করার প্রসেস স্টার্ট না হলে বাইরের শক্তি তোমায় হেল্প করে, তুমি সে হেল্প গ্রহণ করতে, সেইটা খুব অ্যাবোটিভ হবে। এবার আরেকটা জিনিস আমি দেখছি মিডিয়াতে অনেকে চিৎকার করছে, মোদি গভর্নমেন্ট কেন বাংলাদেশে অপারেট করছে না। আমি মনে করি অপারেশন যে আর্লি করছে না, যে ম্যাচিওর স্টেপ। অনেকে প্রশংসা করছে ইন্দিরা গান্ধী কি মহান কাজ করেছিল। ইন্দিরা গান্ধী মহান কাজ করেনি। ইন্দিরা গান্ধী যা কিছু করেছিল 71-এ ফর হার ওন ইন্টারেস্ট অ্যান্ড ইন্টারেস্ট অফ হার ওন পলিটিক্যাল পার্টি, নট ফর দ্য কান্ট্রি। ইনিশিয়াল 7-8 মাস তিনি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারটাকে উনি সেন্সর করে রেখেছিলেন। পরে দেখলেন বাংলাদেশের সিচুয়েশনটা নিজের স্বার্থে ব্যবহার করা যায়, তাই তিনি এন্টার করেছিলেন। এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধে ইন্ডিয়ান আর্মি যে হিউজ ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি অ্যাচিভমেন্ট করেছিল, এই অ্যাচিভমেন্টটাকে ইন্দিরা গান্ধী ধ্বংস করেছিলেন। তিনি অত বড় সুযোগেও পক নিয়ে কোনো বার্গেনিং করেননি। আমাদের 23,000 সোলজার ওদের প্রিজন সেলে পড়েছিল, সেটাকে বার্গেন করে ফিরিয়ে আনেননি। এবং এত বড় জেনোসাইড, 30 থেকে 50 লক্ষ লোকের খুন, অ্যাজ পার ডিফারেন্ট এস্টিমেটস, উনি ওয়ার ক্রাইম ট্রাই করেননি। কারণ উনি নিজে ইসলামিস্ট, মুসলিম প্রীতি, ওনার মুসলিম প্রীতি। উনি দেখলেন চোখের সামনে তার বাবার তৈরি করা পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। উনি অ্যাচিভমেন্টস অফ দ্য ইন্ডিয়ান আর্মি ইন 1971 December, he deliberately destroyed.
This time government of India will give a more mature steps, more mature steps, more mature steps, এবং with international support and international ramification, with its deep effect on the whole South Asian geography. And that time the politics of both Bengal, East and West, will simultaneously change. Problem of West Bengal is very deep, very deep. সুনীল দত্ত, সঞ্জয় দত্তর বাবার, হ্যাঁ, রমিতা সিনহা স্যার, activism has died because most of the intellectuals have left Bengal. We all have jobs outside Bengal. Yes, Bengal has become a desert, intellectual desert, industrial desert, educational desert. $93,000 arrested Pak soldier কোন রকম বার্গেনিং ছাড়াই ফেরত দিয়েছিল। ইয়েস ভাস্বর, দিস আই এম শাউটিং ফর লাস্ট 30 years. স্যার সব ঠিক, একটা কথা বলুন, মোদি গভর্নমেন্টের আরজিকর কেসটা এক্সপোজ করলো না? সব দোষ মোদি গভর্নমেন্ট, মোদি এসে সব করে দেবে না? থিঙ্ক র্যাশনালি, থিঙ্ক what your Bengal police, your Bengal intellectuals has done. সব কিছু মোদি করে দেবে না, অ্যান্ড হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজেরা মোদি অ্যাপয়েন্টমেন্ট করেনি, মোদি হ্যাজ নট অ্যাপয়েন্টেড। অ্যাক্টিভিজম হ্যাজ ডাইড। সুনীল দত্ত, সঞ্জয় দত্তর বাবার তৈরি নার্গিস কলোনিতে 10 লাখ রাজাকার থাকে, শিকু মাকু কঙ্গু সব থেকে দীক্ষিত। অলোকেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইন্ডিয়া, দিস ইজ শূন্যা। ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইন্ডিয়া, দিস ইজ শূন্যা। Even they are polluting JNU. JNU is long back polluted. JNU production was by the USSR money for flourishing communist scholars there, communist scholars, Marxism, and to destroy intellectually, to produce some anti-nationals, anti-Hindu, anti-nationals for production. That was designed. The Hijra, Arabic, Romanized, Al-Hijr, lead migration, also Hegira from medieval Latin, was a journey the Islamic prophet Muhammad and his followers took from Mecca to Medina. The year in which the Hijra took place is also identified as the epoch of the lunar Hijri and solar Hijri calendars. Its date equates to 16th July 622 in the Julian calendar. Oh Alokesh, you know these literatures. This is Shunna. সল্টলেকে খালের পাড়েই লম্বা হয়ে 100 কিলোমিটার এরিয়া, 5 to 6 লাখ রোহিঙ্গা থাকে। এস ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ফেজ 1 লাখ রোহিঙ্গা থাকে। ইয়েস, আন্ডার দি ব্লেসিংস অফ দিস লোকাল গভর্নমেন্ট অ্যান্ড টিএমসিপি। ইয়েস, রামায়ণ যুগ থেকে ভারতের সাথে মেক্সিকো, ল্যাটিন আমেরিকা আর রিলেশন ছিল। ইনকা, অ্যাজেটিক সিভিলাইজেশনস, ভিক্টোরিয়া হলো মহাপুরুষ
যে ইনকা ও অ্যাজেটিকদের নলেজ দেই, এই হলো রামায়ণে। ইয়েস, ইয়েস, এই কথাগুলো তো আছে। ইভিন পরবর্তীকালে গত 100 বছর ধরে ভারতবর্ষে কিছু কিছু স্কলার এ নিয়ে লেখালেখি, প্রচুর বই করেছে, প্রচুর বই লিখেছে, প্রচুর বই লিখেছে। এগুলো তো আমাদের স্কলাররা পড়বে না, এগুলো লাইব্রেরিতেও রাখা হবে না। হ্যাঁ, তাহলে ভারতবর্ষের সভ্যতার যে 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 বিস্তার এবং তার অরিজিন এখানে এবং বিস্তার করা পৃথিবীতে, এই কথাটা যদি সত্যি হয়ে যায়, প্রমাণিত, এস্টাবলিশড হয়ে যায়, তাহলে সিকুমাকু কঙ্গুদের পলিটিক্সের যে ফাউন্ডেশন স্টোনটা তো ভেঙে চুরমার হয়ে যাবে। মহাকাল বলেছেন পিরামিড বাঙালি ইঞ্জিনিয়ারের তৈরি। ইয়েস, গুড ইভিনিং। হ্যাঁ, একটা অনেক বই আছে, আমি সেগুলো আলোচনা করেছিলাম। আর একটা বই রিসেন্টলি একটা বেরিয়েছে, একটা ভালো বই, একটা দ্য ইন্ডিয়া ইন ইজিপ্ট বাই তিলক রঞ্জন বেরা। এই যে ভারতবর্ষের এই সভ্যতা, বিশেষ গঙ্গা হ্রদের এই সভ্যতা, যেটা এখানে 40,000 ইয়ার্স আগে, যে আইস এজের পরে, যে যখন পৃথিবী গরম হতে শুরু করলো আবার, সেই সময় যে এই বঙ্গদেশে যে সভ্যতা, গঙ্গা হ্রদের সভ্যতা, এই যে রাইজ করলো, সেখান থেকে মানুষের মাইগ্রেশন করলো ওটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবং উইথ দিস আমাদের যে আইকনস, আমাদের যে ফিলোসফি, আইডল, সব নিয়েই গেল ওরা, মাতৃতান্ত্রিকতা নিয়েই গেল। পরে ফিরে এলো ওরা কিছু পিতৃতান্ত্রিকতা নিয়ে। এবং এই যে রিভার্স মাইগ্রেশন, ওরা আবার পরবর্তীকালে অনেকে ফিরে এসছে। রিভার্স মাইগ্রেশন, এটাই হচ্ছে এই সাহেবরা তৈরি করলো এরিয়ান মাইগ্রেশন থিওরি। আমাদের লোকেরাই ফিরে এলো আফটার ফিউ সেঞ্চুরিজ অর ফিউ থাউজেন্ড ইয়ার্স ব্যাক টু দেয়ার হোমল্যান্ড ফর ডিফারেন্ট রিজনস। এই যে মাইগ্রেশন অ্যান্ড রিভার্স মাইগ্রেশন গোটা পৃথিবীতে এরকম চলে আসছে, চলে আসছে, ঘটনা ঘটছে। আমি কতক্ষণ কথা বললাম আজকে? আমি এবার মণিপুরটা একটু টাচ করেছি, বেঙ্গল টাচ করেছি। সময় লাগবে, একটু সময় লাগবে, দেখা যাক। একটা ইফেক্ট শুরু হয়েছে হরিয়ানা, তারপর মহারাষ্ট্রে আনএক্সপেক্টেড জয় অফ দ্য ন্যাশনালিস্ট ফোর্সেস, তারপর এবং এবং মধ্যপ্রদেশে, দিল্লিতে। দেখা যাক আস্তে 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 আস্তে। এবং একটা জিনিস বলি আমি, তোমরা হয়তো এই দিল্লির এই জয়টা নিয়ে একটু বলে আমি থেমে যাব। হ্যাঁ, একটু একটু থেমে যাব। সেটা হচ্ছে যেমন দিল্লি, মনে রাখবেন 46-47-এ দিল্লিতে পলিটিক্যালি ডোমিনেট করত আরএসএস এবং হিন্দু মহাসভা। পার্টিশনের পরে সেই ডোমিনেন্সটা অনেক ইন্টেন্সিফাইড হয়ে যায়। মনে রাখবেন গান্ধী মার্ডারের ডিজাইনটা হয়েছিল, গান্ধী মার্ডার না করলে হিন্দুরা যে টেরোরিস্ট, এই স্ট্যাম্পিং করা যেত না, হিন্দুরা সব টেরোরিস্ট, খ্রিস্টানরা সব পিস লাভিং, ইসলাম তো একদম রিলিজন অফ পিস। এটা প্রচার করতে গেলে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে যে হিন্দুরা হচ্ছে টেরোরিস্ট, হিন্দুইজম টেরোরিজম, টেরোরিজম, যেটা পরবর্তী চিদম্বরম তো কয়েনই করে দিল, হিন্দু টেরোরিজম। এইটা হচ্ছে নেহেরু গান্ধীদের মনের কথা ছিল যে হিন্দুরা হচ্ছে টেরোরিস্ট আর সবাই রিলিজন অফ পিস। গান্ধী মার্ডারের মধ্যে এই স্ট্যাম্পিংটা হলো, গান্ধী মার্ডারের মধ্যে হিন্দুকে স্ট্যাম্প করা হলো, হিন্দুরা টেরোরিস্ট, মিন মাইন্ডেড, ছোট মনের, এবং তাদের রাজনীতি করার অধিকার, তাদের সমস্ত ফ্রিডম কেড়ে নেওয়া হলো। মনে রাখবে যখন নাথুরাম গডসে অ্যারেস্ট হয়ে গেল, আমি নাথুরাম গডসের রোলটা বহুবার কিভাবে, আমি তো বহুবার আলোচনা করেছি, গান্ধী মার্ডার শুধু একা নাথুরাম গডসের গ্রুপকে দিয়ে হয়নি, পেছনে বড় বড় মাথারা পেছন থেকে আছে। এবং সেখানে গান্ধী মার্ডারের মধ্যে সব থেকে ক্ষতি হয়েছে আরএসএস হিন্দু মহাসভার, সব থেকে লাভ হয়েছে নেহরুর এবং কংগ্রেসের। হ্যালো, এবং গান্ধী মার্ডার করেন, গান্ধীকে তাদের এখন প্রয়োজন ছিল না, কাজ হয়ে গেছে গান্ধীর,
গান্ধীকে ব্যবহার করা হয়ে গেছে, কি ব্রিটিশের কি নেহরুর ব্যবহার করা হয়ে গেছে। বরং গান্ধী এই মুহূর্তে একটা নুইসেন্স। এই গান্ধী মার্ডারের মধ্যে অনেকগুলো পারপাস সার্ভ হলো। ভারতবর্ষে আরএসএস হিন্দু মহাসভার উত্থানটাকে আরো স্তব্ধ করে দেওয়া হলো, নেহরু রাইজটা আরো স্মুথ হয়ে গেল, ব্রিটিশের ইন্টারেস্টও সার্ভ হয়ে গেল। মানে এই লোকটা বেঁচে থাকলে কখন কি মুখ ফসকে বলে দেবে গোপন কথা। ব্রিটিশ তাকে ব্যবহার করেছে, নেহরু তাকে ব্যবহার করেছে, ব্যবহার করার প্রয়োজনটা ফুরিয়ে গেছে। নুইসেন্সকে রিমুভ করো, একই সঙ্গে এতগুলো গেইন পাওয়া যাবে। এই তো এবার তা সত্ত্বেও মনে রাখবেন, শ্যামাপ্রসাদ মুখার্জি যখন মঞ্চ ত্যাগ করে বেরিয়ে আসছে, তারও পরে লোকাল তখন তো স্টেটহুড পায়নি দিল্লি, দীর্ঘদিন ইট ওয়াজ উইথাউট স্টেটহুড। দিল্লি ওয়াজ বিং গভর্ন বাই সাম কর্পোরেশনস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস। এই মিউনিসিপ্যালিটিসগুলো কর্পোরেশনগুলো রান করতো আরএসএস হিন্দু মহাসভারা। তারপর যখন শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘ তৈরি করল, জনসংঘ বহুদিন এই কর্পোরেশনস অ্যান্ড মিউনিসিপ্যালিটি অফ দিল্লি রুল করেছে। ইভিন যখন স্টেটহুড পেল দিল্লি, প্রথম গভর্নমেন্ট স্টেটটা করেছিল বিজেপি, সম্ভবত আমার মনে হয় সিএম ছিল সুষমা স্বরাজ মনে হচ্ছে, সামুয়ান। তারপর সেই যে কংগ্রেস, সেই যে বিজেপি ওখানে লোকাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টটা লুজ করলো, দীর্ঘ 2.5 দশক পরে সে ফিরে এলো। মাঝে কংগ্রেস রুল করেছে 3টে টার্ম, 15 বছর, আর কেজরি সেও প্রায় 11-12 বছর। এগেন আমি মনে করি এটা এটা রিগেন করলো ওরা। দি প্লেস ইজ রিগেন্ড বাই দেম, ইট ওয়াজ দেয়ার প্লেস। শুভরাত্রি। অলোকেশ থ্যাংক ইউ, অলোকেশ থ্যাংক ইউ, ডক্টর অলোকেশ থ্যাংক ইউ, ডক্টর অলোকেশ সার্জন থ্যাংক ইউ, দেবজিৎ সিনহা, দেবজিৎ সৌরভ থ্যাংক ইউ। শুভরাত্রি। হোপ আই এম, আর কতগুলো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, প্রশ্ন থাকলে আমি উত্তর করব। ইয়েস দেবজিৎ, ইয়েস। বেঙ্গলে কোনো ইন্টেলেকচুয়াল লোক আর থাকে না। বেঙ্গলকে ডেলিবারেটলি, এবং তোমায় বলছি, বেঙ্গলে কি সিপিএম কি টিএমসি চায় না বেঙ্গলে কোনো ইন্টেলেকচুয়াল মাইন্ড, কোনো শার্প মাইন্ড, কোনো প্রতিবাদী কণ্ঠস্বর এখানে থাকুক, চায় না। থাকলে তো অসুবিধে, থাকতে দেবে না ওরা। তার নামে নোংরা পুলিশ কেস টেস করে, হ্যারাস করে, তার নামে দুর্নাম করে, হেকেল করে শেষ করে দেবে। শুভরাত্রি। আর চাকরি বাকরি তো নেই, রিয়েল ইন্টেলেকচুয়াল লোকেদের কোনো কাজ এখানে কোনো চাকরি নেই, কোনো জব নেই। শুভরাত্রি।